যারা TP-Link, আসুস এবং নেটগিয়ার এই রাউটারগুলোর একটু অ্যাডভান্সড মডেলগুলো ইউজ করেন, যেহেতু বাংলাদেশে এই 3টা মডেল পাওয়া যাচ্ছে, সুতরাং এই 3টার কথাই বললাম। তো এই রাউটারগুলোর মধ্যে একটা বিশেষ সেটিংস থাকে যার নাম হচ্ছে এয়ারটাইম ফেয়ারনেস। অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকেন যে আসলে এটাকে অফ করে রাখবো নাকি অন করে রাখতে হবে, আর যদি অন করে রাখতেই হয় তাহলে সেটা কখন করতে হবে, অর্থাৎ আমি কোন সিচুয়েশনে থাকলে আসলে এই এয়ারটাইম ফেয়ারনেস বা সংক্ষেপে আমরা যেটাকে ATF বলি, এই ATFটাকে অন রাখতে হয়। তবে প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই ভিডিওর মাঝখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসতে পারে। সো একটা সেকেন্ডে যদি আপনি টানাটানি করেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর যে লিঙ্ক সেটা মিস হয়ে যেতে পারে। একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ATF অর্থাৎ এয়ারটাইম ফেয়ারনেসের যে মিনিং সেটা আগে প্রথমে বোঝেন। এটা হচ্ছে সময়ের সমতা বিধান, এবং এই সমতা বিধানটা হবে আপনাদের ওয়াইফাইতে থাকা যেসব ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোর সঙ্গে। তো সমতা বিধানের যেহেতু একটা কথা চলে আসতেছে, তার মানে অসমতার কিছু একটা হয়। কি হয় সেটা আগে জানি। আপনারা তো জানেন যে ওয়াইফাইয়ের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। আপাতত মার্কেটে পাওয়া যায় এরকম রাউটারগুলো সর্বনিম্ন স্ট্যান্ডার্ড হচ্ছে N, তারপরে হচ্ছে AC, এবং একদম লেটেস্ট হচ্ছে AX মানে ওয়াইফাই 6। তো এই স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের দেখা যাচ্ছে কিছু না কিছু ডিভাইস আপনাদের বাসায় থাকবে, এবং সেই ডিভাইসগুলো নিজেরা নিজেদের সঙ্গে ইন্টার কম্পিটিশনে যুক্ত হবে রাউটার থেকে কে ডাটা আদান প্রদান করতে পারবে আগে সেই হিসাবে। তো মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে আপনার বাসায় যতগুলো ডিভাইস আছে কোনোটার স্ট্যান্ডার্ড কিন্তু এক না। দেখবেন একটা আছে খুব স্লো, আর একটা খুব বেশি ফাস্ট, আবার কিছু থাকে যে মিডিয়াম। তো এক এক ধরনের মানে স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন হওয়াতে যেটা হয় যে ওই মোবাইল ফোনগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। রাউটার কিন্তু ফেয়ারলি ডিল করে সবার সঙ্গে। ডিলটা হচ্ছে এরকম, যে ডিভাইস তার সঙ্গে আগে কন্ট্যাক্ট করবে অর্থাৎ রাউটারের সাথে, সেই কাজটা সে আগে করবে। তাহলে এখন আপনি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন যে এই কম্পিটিশনের মধ্যে উইনারটা কে হবে। উইনার হবে ডেফিনেটলি আপনার সাদা চোখে যেরকম বিচার, সেটা হচ্ছে যে ভালো যেসব ডিভাইসগুলো থাকবে, অ্যাডভান্স যেসব ডিভাইসগুলো থাকবে সেইগুলা। এবং এটা যদি হইতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, যেহেতু আপনি অ্যাডভান্স ডিভাইস চালান, সুতরাং আপনার রাইট আছে রাউটার থেকে এক্সট্রা কিছু ফেসিলিটি আদায় করে নেওয়ার। বাট ওই যে একটু আগে বললাম, আপনার রাউটারটা সমতা বিধান করে চলে, অর্থাৎ আপনার রাউটারটা ফার্স্ট ইন ফার্স্ট আউট এই নীতিতে বিশ্বাস করে। এটা আমাদের ওই যে সরকারি অফিস আছে না, ওই অফিসের মতো না যে ঘুষ দিলাম আর আমার কাজটা আগে হয়ে গেল। সে চেষ্টা করবে তার সাধ্য অনুসারে যথাযোগ্য বিচার করার জন্য। কিন্তু এই যথাযোগ্য বিচারের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার স্লোয়ার ডিভাইসটা আগে কমান্ড দিয়ে ফেলছে। এখন আপনি হয়তো বা ঠিক তার 1 মিলিসেকেন্ড বা 2 মিলিসেকেন্ড পরে কমান্ড দিয়েছেন। তো স্লোয়ার ডিভাইসটাকে আমরা কি কারণে স্লো বলতেছি, যে সে রাউটার থেকে যখন ডাটা আদান প্রদান করে তখন সেটা স্লো হয়, অর্থাৎ সময় বেশি লাগে। আর ফাস্টার ডিভাইসটা কেন ফাস্টার, কারণ সে খুব দ্রুত কম সময়ের মধ্যে আপনার রাউটারের কাছ থেকে ডাটা আদান প্রদান করতে পারে। তো যেহেতু স্লোয়ার ডিভাইসটা আগে কমান্ড দিয়ে ফেলছে, সুতরাং ওই স্লোয়ার ডিভাইস কখন কাজ শেষ করবে তার জন্য কিন্তু ওই ফাস্টার ডিভাইসটাকে বসে থাকতে হবে, যদি না আপনার রাউটারের মধ্যে পর্যাপ্ত পরিমাণের মিমোর সুবিধা থাকে। তো যেটা বলতেছিলাম যে ন্যায় বিচারটা শুধু করলে হবে না, ন্যায় বিচার কিন্তু আরো ইফিশিয়েন্টভাবে করা যায়। যেমন ধরেন একটু আগে আমি যে সরকারি অফিসের কথাটা বললাম যে ঘুষ দিয়ে আগে কাজ করতেছে। তো ধরেন কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছে না, তার টেবিলের উপরে 50টা ফাইল জমে আছে। এখন সে সিরিয়াল ওয়াইজ সেই 50টা ফাইলের কাজ একটা একটা করে শেষ করতেছে, বাট তাতে কিন্তু দেখা যাচ্ছে তার অনেক সময় চলে যাচ্ছে। এই কাজটাই সে কিন্তু আরও এফিশিয়েন্টলি করতে পারত। সেটা কিভাবে, এই ফাইলগুলোকেই সিরিয়াল অনুসারে আরও 2-3টা টেবিল বা তার ফাইলের যেরকম সংখ্যা, যেরকম তার টার্গেট ডিস্ট্রিবিউশন করার, সেই হিসাবে সে অনেকগুলো টেবিলের মধ্যে সেই ফাইলগুলোকে ভাগ করে দিতে পারতো সিরিয়াল অনুসারে। এতে করে যেটা হইতো, আরও কয়েকজন মিলে তার সঙ্গে ইফিশিয়েন্টভাবে অনেক দ্রুত সময়ের মধ্যে এই ফাইলগুলো দেখা কিন্তু শেষ করে ফেলতে পারতো। তো এটা হচ্ছে ন্যায় বিচারের ইফিশিয়েন্ট ওয়ে। প্রথমটা ছিল শুধুমাত্র ন্যায় বিচার, সে একাই অনেকগুলো কাজ করতেছে অনেক সময় ধরে। পরেরটা হচ্ছে ইফিশিয়েন্ট ন্যায় বিচার, অর্থাৎ সে অনেকগুলো কাজই করতেছে বাট খুব দ্রুত সময়ের মধ্যে। রাউটারের যে এয়ারটাইম ফেয়ারনেস ঠিক এই জায়গাটাতেই কাজ করে। তাহলে এখন কথা হচ্ছে যে রাউটার এটা কিভাবে করে। ফার্স্ট অফ অল, রাউটার যেটা করে, সে তার নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিকে অনেকগুলো টাইম স্লটে ভাগ করে, জাস্ট লাইক অনেকগুলো টেবিলের মধ্যে ফাইল ডিস্ট্রিবিউশন করার মতো। এবং সে ফ্রিকোয়েন্সির যে টাইম স্লট সেটাকে কতগুলো ভাগে ভাগ করবে সেটা ডিপেন্ড করবে তার সঙ্গে আসলে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেই হিসাবে। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় TDMA অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আলোচনার এই জায়গাটাতে মনে রাখবেন যে এখন থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুরু হবে, কারণ এই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে TDMA অর্থাৎ ATF এটা আপনি কখন অন রাখবেন, কখন অফ রাখবেন, এবং অ্যাকচুয়ালি এই প্রসিডিওরটা কিভাবে কাজ করে। যাই হোক, আপনি ধরে নেন যে আপনার এয়ারটাইম ফেয়ারনেসওয়ালা রাউটারের সঙ্গে একটা ব্রডব্যান্ডের লাইন লাগানো আছে। ব্যান্ডউইথ কত নিছেন এটার ব্যাপারে আমি একটু পরে বলতেছি আপনাদেরকে, কারণ তাহলে আপনার হিসাবটা বুঝতে সুবিধা হবে। এবং বোঝার সুবিধার্থে এই টোটাল কানেকশনে আপনি মাত্র 2টা ডিভাইস ব্যবহার করতেছেন, একটা হচ্ছে ফাস্ট, একটা হচ্ছে স্লো। তো ফাস্টার ডিভাইসটাকে F এবং স্লোয়ার ডিভাইসটাকে আমরা S দিয়ে মার্ক করব।
তো ধরে নেন আপনার এফ অর্থাৎ ফার্স্ট ডিভাইসটা 5 Mbps স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে, অর্থাৎ আপনার এই ডিভাইসটা 1 সেকেন্ডের মধ্যে 5 MB ফাইল ট্রান্সফার করতে পারে। অপরদিকে স্লোয়ার যে ডিভাইসটা তার স্পিড হচ্ছে 1 Mbps, অর্থাৎ ওই 5 MB ডাটা ট্রান্সফার করতে তার 5 সেকেন্ড সময় লাগে, যেখানে আগেরটার লাগছিল মাত্র 1 সেকেন্ড। তো এর মানেটা আর একটু ইজি করে বলতেছি, আপনি ধরেন দুইটা ডিভাইস দিয়েই একই সাথে কমান্ড দিলেন, তাহলে একই ফাইল সাইজ অর্থাৎ 5 MB ফাইল আপনার এফ দিয়ে ট্রান্সফার করার জন্য লাগবে 1 সেকেন্ড, আর এস দিয়ে ট্রান্সফার করার জন্য লাগবে 5 সেকেন্ড। নাও ধরে নেন যে ওই একটু আগে আলোচনার মধ্যে যেমনটা বললাম যে কোনো একটা কারণে যদি স্লোয়ার ডিভাইসটা আগে কাজ শুরু করে দেয় তাহলে ফাস্টার ডিভাইসটাকে ওয়েট করতে হয়। তো সেরকমই ধরে নেন যে এস ডিভাইসটা অর্থাৎ স্লোয়ার ডিভাইসটা কোনো একটা কারণে আগে কমান্ড দিয়ে ফেলছে এবং সে 5 MBর একটা ফাইল ট্রান্সফার করবে, এবং এফের যে ডিভাইসটা অর্থাৎ ফার্স্ট যে ডিভাইসটা সেও 5 MBর একটা ফাইলের জন্য কমান্ড দিছে, কিন্তু এসের কমান্ডটা একটু আগে হয়ে যাওয়াতে এফকে কিন্তু 5 সেকেন্ড বসে থাকা লাগবে প্রথমে, তারপরে নিজের কাজটা সে 1 সেকেন্ড ধরে করবে। অর্থাৎ এফের ফার্স্ট হওয়া সত্ত্বেও ওই স্লোয়ার ডিভাইসটার কারণে প্রথম 5 সেকেন্ড কিন্তু বসে থাকা লাগছে, তার পরবর্তী 1 সেকেন্ড পরে সে কিন্তু কাজটা স্টার্ট করে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলছে। অর্থাৎ টোটাল তার সময় লাগলো 5 + 1 = 6 সেকেন্ড। আর এই 6 সেকেন্ডে দুইটা ডিভাইসে আপনার কতটা ফাইল ডাউনলোড হলো? এস ডাউনলোড করলো আপনার 5 MB আর এস ডাউনলোড করলো 5 MB, টোটাল 10 MB ডাটা কিন্তু আপনারা 6 সেকেন্ডে ডাউনলোড করলেন। অর্থাৎ আপনি যদি প্রতি সেকেন্ডে এই 10 MBকে ভাগ দেন তাহলে প্রতি সেকেন্ডে গড়ে ফাস্ট এবং স্লোয়ার ডিভাইস মিলিয়ে আপনি 1.6 MB ডাটা ডাউনলোড করতে পারলেন। তো দুইটা ডিভাইস মিলে গড়ে যে মাত্র 1.6 MB ডাটা প্রতি সেকেন্ডে ডাউনলোড হইলো, এই জিনিসটা একটু মাথায় রাখেন। তো এখানে ক্লিয়ারলি যে ঘটনাটা ঘটলো তা হচ্ছে যে আপনার ফাস্টার ডিভাইসটা ফাস্ট হওয়া সত্ত্বেও তার কিন্তু প্রথমে 5 সেকেন্ড বসে থাকা লাগছে, পরবর্তী 1 সেকেন্ডে সে কাজ করছে। বাট এই সময়টাকেই আমরা যদি মানে রাউটার যদি 5 এবং 1-এ ভাগ না করে তাকে যদি 3-3-এ ভাগ করে দিত, অর্থাৎ স্লোয়ার ডিভাইসটার থেকে আপনার 2 সেকেন্ড নিয়ে যদি ফাস্টার ডিভাইসের সঙ্গে যোগ করে দিত যে প্রথম 3 সেকেন্ড স্লোয়ার ডিভাইসটা কাজ করবে, তারপরে আমি ফাস্টার ডিভাইসটাকে সুযোগ দিব কাজ করার জন্য, ততক্ষণ স্লোয়ার ডিভাইসের ওই কাজটা একটুখানি পেন্ডিং থাকবে, অর্থাৎ 3 সেকেন্ড পেন্ডিং থাকবে। 3 সেকেন্ড পরে আবার সেই স্লোয়ার ডিভাইসটা মানে ফাইল পাবে। তো এরকম করে যদি হইতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো? প্রথমত ফাস্টার ডিভাইসটাকে কিন্তু আর 5 সেকেন্ড বসে থাকা লাগতেছে না, স্লোয়ার ডিভাইসটা 3 সেকেন্ড কাজ করে বন্ধ করে দিত তার কাজ, তারপরে 3 সেকেন্ড পর থেকে সে কিন্তু কাজ করা শুরু করতো। এখন আপনি দেখবেন যে ওই আগের যে সময়টা অর্থাৎ টোটাল 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডের মধ্যে তাদের কিভাবে এফিসিয়েন্সি বৃদ্ধি পায় এই ATF এর মাধ্যমে। তো এখন আমরা 3 সেকেন্ড এবং 3 সেকেন্ড করে টাইম ভাগ করে দিচ্ছি, ফলে স্লোয়ার ডিভাইসটা প্রথম 3 সেকেন্ডে 3 MB ডাউনলোড করবে, যেহেতু তার ডাউনলোড স্পিড 1 Mbps করে, সুতরাং সে 3 সেকেন্ডে 3 MB ডাউনলোড করলো। পরবর্তী যে 3 সেকেন্ড সেখান থেকে ফাস্টার ডিভাইসটা কাজ শুরু করার কথা, তাহলে সে কিন্তু পরবর্তী 3 সেকেন্ডে 3×5 = 15 MB ফাইল ডাউনলোড করতে পারবে, কারণ তার ডাউনলোড স্পিড হচ্ছে 5 Mbps। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 5 MB ডাটা ডাউনলোড করে, তাহলে 3 সেকেন্ডে সে 3×15 MB ফাইল ডাউনলোড করতে পারবে। সুতরাং এখন দেখেন যে টোটাল দুইটা ডিভাইস মিলিয়ে এই একই 6 সেকেন্ডে 18 MB ডাটা কিন্তু ডাউনলোড হলো, যার পরিমাণটা আগে ছিল 10 MB, অর্থাৎ এয়ারটাইম ফেয়ারনেস করার আগে ছিল 10 MB। তো এই যে অতিরিক্ত 8 MB ডাটা ডাউনলোড হলো, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। তো এখন এই দুইটা ডিভাইস মিলে আপনি যদি গড় করেন প্রতি সেকেন্ডে, তাহলে কিন্তু 3 MB ডাটা ডাউনলোড হচ্ছে, যা কিনা এয়ারটাইম ফেয়ারনেস এনেবল করার আগে মাত্র 1.6 MB ছিল। তো কোথায় হচ্ছে 1.6 MB আর কোথায় 3 MB? ATF ব্যবহার করার ফলে ডাউনলোডটা কিন্তু অলমোস্ট ডবল হয়ে গেছে। তো এখানটাতে আর একটু খেয়াল করার বিষয় হচ্ছে, আপনি দেখেন যে প্রথম যে অবস্থা তার থেকে এখন ফাস্টার ডিভাইসটা যে ডাউনলোড করলো সেটার পরিমাণ কিন্তু 15 MB, আর বাকি 3 MB ডাউনলোড করলো কিন্তু স্লোয়ার ডিভাইসটা। তো এখানে ফাস্টার ডিভাইসের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাইছে, কারণ সে এখন কিন্তু 3 সেকেন্ড ব্যবহার করতে পারতেছে তার নিজের কাজে। আগে কিন্তু পারতো 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 5 MB পাইতো, এখন 3 সেকেন্ডে 3×5 = 15 MB পাইতেছে। অপরদিকে যে স্লোয়ার ডিভাইসটা সে কিন্তু মাত্র 3 সেকেন্ড সময় পাইছে, আগে কিন্তু সে 5 সেকেন্ড সময় ধরে কাজ করে 5 MB নামাইতো, এখন সে 3 সেকেন্ড ধরে কাজ করে 3 MB নামাইছে। তো এইখানে মূলত বোঝার বিষয়টা হচ্ছে ATF আপনার ফাস্টার ডিভাইসটাকে আরও বেশি ফাস্ট করে দিবে, স্লোয়ার ডিভাইসটাকে আরও বেশি স্লো করে দিবে। বাট ওভারঅল সিনারিওটা দেখেন, আগের চাইতো আপনি কিন্তু দুইটা ডিভাইস মিলিয়ে বেশি ডাটা ডাউনলোড করতে পারতেছেন, যেটা কিনা ডিরেক্টলি আসলে আপনি আপনার আইএসপির কাছ থেকে যে ব্রডব্যান্ডের লাইনটা নিছেন না সেইখানে কাজ করতেছে, অর্থাৎ সেই লাইনের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু বৃদ্ধি করতেছে। তো ব্রডব্যান্ডের লাইনটাকে কিভাবে এফিসিয়েন্ট করলো? আপনারা আগে দেখছেন যে 1.6 MB ডাটা ডাউনলোড হইতো প্রতি সেকেন্ডে ATF এর আগে, আর ATF এর পরে যেটা আসলো সেটা হচ্ছে 3 MB ডাটা। তো আপনার যদি 5 Mbps এর একটা লাইন থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার এখানে 5 MB ফাইল ডাউনলোড করার ক্ষমতা আপনার,
তো আপনি যদি এটিএফটা অফ রাখেন তাহলে কিন্তু আপনি দুইটা ডিভাইস দিয়ে মাত্র 1.6 প্রতি সেকেন্ড ইউজ করতে পারতেছেন। আর এটিএফ এর ফলে ওই ক্ষমতাটাই কিন্তু আপনার বেড়ে 3 এমবিপিএস এ দাঁড়াচ্ছে। সুতরাং আপনার ব্রডব্যান্ডের যে লাইন সেটাকে কিন্তু আপনি অনেকটা এফিশিয়েন্ট ওয়েতে ব্যবহার করতে পারতেছেন কম্পেয়ার টু নন এটিএফ। তো আসেন এবার দেখি যে কখন এটাকে অন করলে আমি উপকার পাবো, কখন এটাকে অফ করে রাখতে হবে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনার বাসায় যদি প্রচুর পরিমাণ হাই এন্ডের ডিভাইস থাকে এবং খুব কম সংখ্যক লোয়ার এন্ডের ডিভাইস থাকে, তাহলে আপনি এই এটিএফটাকে অন করে দিলে বেটার রেজাল্ট পাবেন। সেকেন্ডলি, আপনারা দেখবেন যে অনেক সময় আমরা কি করি, একটু বেশি ব্যান্ডউইথ নিয়ে রাখি আমার আইএসপির কাছ থেকে, যদিও ডিভাইস সংখ্যা কম, ডিভাইস অনুসারে হয়তো আমার কমই লাগে ব্যান্ডউইথ, বাট আমি একটু ভালোভাবে ফ্রিলি চালানোর জন্য একটু বেশি নিয়ে রাখি। তখন আপনি আপনার এই এটিএফ এর মাধ্যমে ওই অল্প কিছু ডিভাইস দিয়েই আপনার ওই বড় ব্যান্ডউইথের পূর্ণ ডাউনলোড ক্ষমতাটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো পাবলিক প্লেসে আপনার রাউটারকে বসান, তাহলে সেখানে প্রচুর পরিমাণ ডিভাইস থাকবে এবং সেই জায়গাতেও এই এটিএফটা বেশ ভালো কাজ করে। তবে এর কিছু ড্রব্যাক আছে। প্রথমটা হচ্ছে আপনার যে স্লোয়ার ডিভাইসগুলো থাকবে সেগুলোর পারফরমেন্স আরও কিন্তু স্লো হয়ে যাবে। এবং একটু আগে যে ক্যালকুলেশনটা আমি দেখাইছি সেখানে কিন্তু আপনি জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো আপনার বাসায় যদি প্রচুর পরিমাণ স্লোয়ার ডিভাইস থাকে, খুব কম সংখ্যক ফাস্টার ডিভাইস থাকে, তাহলে আপনার এটিএফটা ইউজ না করাই ভালো। এরপরে আরও ধরেন যে আপনার যে ডিভাইসটা আপনি ইউজ করতেছেন রাউটারের সাথে, সেটা খুব ভালো মতো রাউটারের সাথে সিঙ্ক নাই, অর্থাৎ খুব কম লিঙ্ক স্পিডে রাউটারের সাথে কানেক্টেড আছে। এরকম অবস্থায় আপনি যদি এটিএফটা ব্যবহার করেন, তাহলে এই এটিএফ এর ফলে আপনার সেই দূরে থাকা যেসব ডিভাইসগুলো অথবা কাছে থাকা ডিভাইসগুলো যেগুলো কিনা কম লিঙ্ক স্পিডে আছে, সেগুলো লাইন ছেড়ে দিতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি এটিএফটাকে বন্ধ রাখেন, আই থিঙ্ক এই সমস্যাগুলো সলভ হয়ে যায়। তাহলে মোটা দাগে কী দাঁড়াচ্ছে, এটিএফটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনার বাসায় প্রচুর পরিমাণ ডিভাইস থাকবে, যখন আপনার ডিভাইসগুলোর মধ্যে বেশিরভাগই থাকবে হচ্ছে অ্যাডভান্সড, কিছু কম সংখ্যক থাকবে হচ্ছে লোয়ার এন্ডের, এবং হয়তো বা আপনি কোনো পাবলিক প্লেসে আপনার রাউটারটাকে ইউজ করতেছেন যেখানে কিনা প্রচুর পরিমাণ ডিভাইস। এইসব ক্ষেত্রে আপনি এটিএফটাকে অন রাখবেন। আর কন্ডিশনটা যখন এর ঠিক উল্টা হবে, তখন আপনি এটিএফটাকে বন্ধ রাখবেন। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে এটিএফটা আসলে কি, কিভাবে কাজ করে, কোন পদ্ধতিতে কাজ করে, কখন এটাকে বন্ধ রাখতে হবে, কখন এটাকে চালু করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।